নমস্কার। আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব গুপ্তধন রহস্য গল্পের চতুর্থ পর্ব। বন্দিদশা থেকে মুক্তি পাবার পরদিন ওরা আবার রামশঙ্কর বাবুর বাড়িতে জড়ো হয়েছে। অজয়ের মুখে সব কথা শুনে রামশঙ্কর বাবু ওর উপস্থিত বুদ্ধির খুব প্রশংসা করলেন। কথা উঠল, কালীকিঙ্করের কথা পুলিশকে জানানো উচিত কিনা। অজয়ই আপত্তি তুলল, বলল কালীকিঙ্কর যে বোম্বাইয়ের এক কুখ্যাত চোরাকারবারি একথা পুলিশ হয়তো বিশ্বাসই করবে না। তাছাড়া যদিও বা করে, তবে প্রশ্ন উঠবে অজয়রা তার সম্বন্ধে এত ওয়াকিবহাল হলো কোন সূত্রে। তখনই গুপ্তধনের কথা এসে যাবে এবং সেটা মোটেই বাঞ্ছনীয় নয়। আর তাছাড়া কালীকিঙ্কর হয়তো তার অনুচরকে নিয়ে সেদিনই ওখান থেকে সরে পড়েছে। সুতরাং পুলিশে খবর দিয়েই বা কী লাভ। সুভাষ আর নরেন অজয়ের যুক্তি সমর্থন করল, কিন্তু রামশঙ্কর বাবু হতাশভাবে বললেন, নকশাটাই যখন চুরি হয়ে গেছে তখন আর গোপনীয়তার কি আছে। নকশার কাগজটা না হয় ওরা চুরি করেছে। অজয় মুচকি হেসে বলল, কিন্তু মনে যেটা গাঁথা হয়ে আছে সেটা তো আর চুরি হয়নি। রামশঙ্কর বাবু ফ্যাল ফ্যাল করে ওর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপর বললেন, অর্থাৎ তুমি বলতে চাইছো নকশার কাগজে যা যা ছিল সব তোমার মনে আছে? উত্তরে অজয় একটা সাদা কাগজ টেনে নিল। তারপর মূল নকশায় যা ছিল তা আদ্যপ্রান্ত একটা প্রতিলিপি করে রামশঙ্কর বাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, দেখুন তো ঠিক আছে কিনা। রামশঙ্কর বাবু কাগজটাতে চোখ বুলিয়েই অজয়ের পিঠ চাপড়ে সোৎসাহে বলে উঠলেন, তুমি বড় হলে নির্ঘাত একজন কেষ্টবিষ্টু হবে। পর মুহূর্তে কি ভেবে তিনি সখেদে বললেন, কিন্তু কালীকিঙ্কর যদি ওটার পাঠোদ্ধার করে। কালীচরণ রায়ের মৃত্যুর পর ২৫০ বছর কেটে গেছে। অজয় অভয় দিয়ে বলল, আজ পর্যন্ত কেউ ওটার মানে করতে পারেনি। কালীকিঙ্কর অত সহজেই পারবেন বলে আমার মনে হয় না। তারপরই একটু লাজুক গলায় ও বলল, কবিতার মানে খুব সোজা, কিন্তু ছবিগুলোর মানে করতে ২-৪ দিন দেরি হবে। এই কিশোর ছেলেটির অগাধ আত্মবিশ্বাস দেখে রামশঙ্কর বাবু বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। ওকে একটু পীড়াপিড়ি করতে আরও কয়েকটা দিন সময় চাইল অজয়। এবার শুরু হলো শলা পরামর্শ। ঠিক হলো অজয় সাংকেতিক চিহ্নগুলি পাঠোদ্ধারের চেষ্টা চালিয়ে যাবে। সুভাষ আর নরেন বর্ধমানে গিয়ে রামসদয় হোটেলে কালীকিঙ্কর ও হাফসির খোঁজ খবর করবে। রামশঙ্কর বাবু একটু আহত কণ্ঠে বললেন, আমাকে নিয়ে যত কাণ্ড, আর আমি বেকার হয়ে গেলাম। নরেন তার কদম ছাট চুলে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, আমরা বর্ধমান থেকে ফিরে এলে আপনি আমাদের মুরগির মাংস রান্না করে খাইয়ে দেবেন।
আরে, সে তো তোমাদের পাওনাই আছে, রামশঙ্কর বাবু ব্যস্তভাবে বললেন। এমন মুরগির রোস্ট রান্না করব যে তোমাদের জিভে লেগে থাকবে। সুভাষ তাড়াতাড়ি বাধা দিয়ে বলে উঠল, ক্ষমা দিন স্যার, নরেনের জিভ দিয়ে এক্ষুনি লাল গড়াতে শুরু করবে। বন্ধুর দিকে একটা ক্রুদ্ধ দৃষ্টি হানল নরেন। পরের দিন সুভাষ আর নরেন বর্ধমান রওনা হয়ে গেল। বর্ধমানে পৌঁছে নরেন বলল, চল আগে পেট পুজো করে নি। একটা মিষ্টির দোকানে ঢুকে ওরা পেট পুড়ে মিহিদানা আর সীতাভোগ খেলো। নরেন একাই সাবার করলো কিলো খানেক সীতাভোগ, দোকানদার তো সেখান থেকে ওরা গেল রামসদয় হোটেলে। কালীকিঙ্কর আর হাফসির চেহারার বর্ণনা দিতেই হোটেলের মালিক বললেন, তারা গতকাল হোটেল ছেড়ে চলে গেছে। কোথায় গেছে তা তিনি বলতে পারলেন না। সুভাষের এক প্রশ্নের উত্তরে তিনি জানালেন, প্রায় দিন 15 আগে কালীকিঙ্কর ঘর ভাড়া নিয়েছিলেন, সঙ্গে ছিল ওই হাফসি। তবে মাঝে মাঝে রাত্রিবাস ছাড়া হোটেলে তারা খুব কম সময়ের জন্যই থাকতেন। হোটেলে মালিককে বলা ছিল চিঠিপত্র এলে যেন রেখে দেওয়া হয়। তার সঙ্গে বাক্সপাটরাও তেমন কিছু ছিল না। সুভাষরা একটু হতাশই হলো, তবে দমল না। অন্যান্য হোটেলে গিয়েও খোঁজ খবর করলো ওরা, কিন্তু কোথাও হদিশ পাওয়া গেল না কালীকিঙ্কর আর তার অনুচরের। সারা দিন ওরা ঘোরাঘুরি করলো। বর্ধমানে নরেনদের যে কাপড়ের দোকান আছে সেখানেও ওরা ঢু মারল। মালিকের ছেলেকে দেখে দোকানের কর্মচারীরা ব্যস্ত হয়ে উঠল, কিন্তু নরেন কালীকিঙ্করের আর হাফসির চেহারার বর্ণনা দিয়ে সবাইকে একটু চোখ খোলা রাখতে বলে সেখানে আর সময় নষ্ট করল না। নরেন ওর জানাশোনা একটা হোটেলে সেই রাতটা কাটাবার জন্য একটা ঘর ভাড়া করলো। সন্ধেবেলা ওরা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে হাঁটছিল। অভিযান ব্যর্থ হওয়ায় মন ভালো নেই ওদের। রাস্তা দিয়ে যেন গাড়ির মিছিল, সাইকেল রিক্সাও কম নয়। হঠাৎ চমকে উঠল সুভাষ। একটা রিক্সা ওদের পাশ দিয়ে বেরিয়ে গেল। রিক্সার আরোহী ওদের দেখেই চট করে ঘুরিয়ে নিল মুখ। ওই এক মুহূর্তেই সুভাষের পক্ষে যথেষ্ট। আরোহী আর কেউ নয়, স্বয়ং কালীকিঙ্কর। নরেনকে কথাটা বলতেই লাফিয়ে উঠল ও। রিক্সাটা ততক্ষণে আরো কতগুলো রিক্সাকে ছাড়িয়ে দ্রুত এগিয়ে গেছে। ওরা এদিক ওদিক তাকালো, কিন্তু একটাও খালি রিক্সা চোখে পড়ল না। রিক্সাটা অনুসরণ করার সব চেষ্টাই বৃথা। ওটা ততক্ষণে অদৃশ্য হয়েছে। ভীষণ হতাশ হলো ওরা। হাতে পেয়েও ছেড়ে দিতে হলো কালীকিঙ্করকে। এর চাইতে আফসোসের কথা আর কি হতে পারে। অনেক রাত পর্যন্ত ওরা শহরের নানান জায়গায় খোঁজ খবর করলো। কয়েকজনের মুখে ওরা জানতে পারলো হাফসিকে গতকাল রাতেও দেখা গেছে। অমন চেহারা লুকিয়ে রাখা তো আর সম্ভব নয়। ওরা যখন হোটেলে ফিরছে, সুভাষের মনে হলো কেউ যেন অনুসরণ করছে ওদের। ও ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না।
হোটেলে ঢোকবার মুখে আরেকবার পেছন ফিরে তাকালো সুভাষ আর নরেন দুজনেই। একজন সাহেবি পোশাক পরা লোক, ফেল্টের টুপিতে মুখ অনেকটা ঢাকা, হন হন করে যেন চলে গেল। একটা অস্বস্তিতে খচখচ করতে লাগলো ওদের মন। রাত্রে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ল ওরা। সারাদিন খুব খাটুনি গেছে। বিছানায় গা এলাবার প্রায় সঙ্গে সঙ্গেই দুইজনের চোখে নেমে এলো গভীর ঘুম। হোটেলের মালিক নরেনের বাবাকে ভালো মতোই চিনতেন, তাই তিনি দোতলার এক প্রান্তের সবচেয়ে ভালো ঘরে ওদের থাকার ব্যবস্থা করেছিলেন। গভীর রাতে সুভাষের ঘুম ভেঙে গেল। ওর দম যেন বন্ধ হয়ে আসছে। কে একজন ওর বুকে বসে সাঁড়াশির মতো চেপে ধরেছে গলা। সুভাষ দুহাত দিয়ে আততায়ীর হাত সরাবার চেষ্টা করলো, কিন্তু বৃথা চেষ্টা। লোকটার হাত দুটো যেন লোহার মতো শক্ত। তার গরম নিঃশ্বাস যেন আগুনের হলকা ছড়াতে লাগলো সুভাষের মুখে। পাশের বিছানায় নরেনের নাক ডাকছে যেন সিংহের গর্জন। সুভাষের শক্তি নিঃশেষ হয়ে আসছে। আর কয়েক মুহূর্ত, তারপরই ও জ্ঞান হারিয়ে ফেলবে। এই চরম বিপদেও সুভাষ কিন্তু হাল ছেড়ে দিল না। ওর মনের মধ্যে দুর্ধর্ষ খেলোয়াড়ের অপরাজেয় মনোভাব যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। ফুটবল খেলে ওর পা দুটো হয়ে উঠেছিল লোহার মতো শক্ত। বিপক্ষের অনেক খেলোয়াড়কেই ওর পায়ের সঙ্গে ঠেকাঠেকির ফলে মাঠের বাইরে যেতে হয়েছে। পা দুটোকে তুলে ও সামনের দিকে নিয়ে এলো। তারপর দুই পা আড়াআড়ি ভাবে কাচির মতো করে আততায়ীর গলায় চাপ দিয়ে প্রাণপণে পেছন দিকে ঠেলতে লাগলো। আচমকা ওই চাপে যে লোকটা ওর বুকে চেপে বসেছিল সে পিছনে হেলল, আর সঙ্গে সঙ্গে শিথিল হলো গলার প্রচণ্ড চাপ। নতুন উদ্যমে আরো জোরে চাপ দিতে লাগলো সুভাষ। আলগা হয়ে এসেছে বজ্র মুষ্টি। আততায়ী ক্রমেই পেছন দিকে হেলছে, বেকায়দায় পড়ে গেছে। হঠাৎ সুভাষের গলা ছেড়ে দিয়ে ওর পা দুটো সবলে ঠেলে তড়াক করে লাফিয়ে উঠল আক্রমণকারী। তারপর ছুটে গেল একটা জানলার দিকে। পর মুহূর্তে ঝুপ করে ভারী কিছু একটা পড়ার শব্দ। সেই শব্দে নরেনের ঘুম ভেঙে গেল। ও উঠে বসে চেঁচিয়ে উঠল, কে কে? সুভাষ ততক্ষণে জানলার কাছে ছুটে গিয়েছে। জানালার পুরনো লোহার শিক দুমড়ে বাঁকানো, ওখানে কার্নিশ বেশ চওড়া। পাশেই একটা একতলা বাড়ির ন্যাড়া ছাদ। লোকটা জানলার শিক বাঁকিয়ে ঘরে ঢুকেছিল, সেই ফাঁক দিয়েই গলে ওই ছাদে লাফিয়েছে। তারপর ওখান থেকে নিশ্চয়ই আবার লাফিয়ে মাটিতে পড়েছে। লোহার গরদ যেভাবে দুমড়ে বাঁকানো হয়েছে, বুঝতে কষ্ট হয় না যে লোকটি অসাধারণ শক্তিধর। ওই হাফসি ছাড়া এমন শক্তি আর কারুর হতে পারে না। ততক্ষণে নরেন সুভাষের পাশে এসে দাঁড়িয়েছে। সুভাষের মুখে সব শুনে ও হায় হায় করে উঠল। বলল,
হাদারাম, আমাকে একবার ডাকতে পারলি না? ইস, ওকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিতে হলো। সুভাষ ফোঁস করে বলল, তোর কুম্ভকর্ণের ঘুম ভাঙানো আমার কর্ম নয়। প্রাণটা যেতে বসেছিল আমার, আর উনি মনের আনন্দে নাক ডাকছেন। ভূত পালায় সেই শব্দে। বন্ধুর এই অহেতুক দোষারোপে মনে মনে ক্ষুণ্ণ হলো নরেন। সুভাষরা সকাল হতে সারা বর্ধমান চষে বেড়াতে শুরু করলো, কিন্তু হাবশি আর কালীকিঙ্কর যেন উবে গেছে। কোথাও তাদের সন্ধান পাওয়া গেল না। নিরাশ হয়ে গ্রামে ফিরে গেল ওরা। কালীকিঙ্কর অতিশয় ধূর্ত। কিছুদিন চোরা কারবারিতে থাকার ফলে মানুষের মনস্তত্ত্ব সম্বন্ধে তার একটা ভালো ধারণা গড়ে উঠেছিল। সুভাষের উপর আক্রমণের রাতটা কাটতে না কাটতেই তিনি তার অনুচরকে নিয়ে কালিকাপুরে ফিরে এলেন। আশ্রয় নিলেন ওই পুরনো জমিদার বাড়িতে। এখানেই তারা সবচেয়ে নিরাপদ, কারণ রামশঙ্কর আর তার বিচ্ছুর দল ভাবতেই পারবে না যে এত কাণ্ডের পর আবার তারা এখানে এসে ঘাঁটি গাড়বেন। আরও একটা উদ্দেশ্য ছিল কালীকিঙ্করের। তিনি বুঝেছিলেন সাংকেতিক চিহ্নগুলির পাঠোদ্ধার তার পক্ষে সম্ভব নয়। তাই অজয়দের ওপর নজর রাখাটাই হলো শ্রেষ্ঠ উপায়। ওরা নিশ্চয়ই ওই সাংকেতিক চিহ্নগুলির একটা নকল রেখেছে এবং পাঠোদ্ধারের চেষ্টাও নিশ্চয়ই করেছে। সুভাষরা গ্রামে ফিরে যা যা ঘটেছে খুলে বলল। সব শুনে রামশঙ্কর বাবু শিউরে উঠলেন। যদি সুভাষের কিছু হয়ে যেত। তিনি দুঃখ করে বললেন, কালীকিঙ্কর যদি তার সঙ্গে শত্রুতা না করে আপোষে একটা মীমাংসায় আসতো, তবে তিনি খুশি মনেই তাতে রাজি হতেন। গুপ্তধন উদ্ধার করতে পারলে কালীকিঙ্করের সঙ্গে ভাগাভাগি করে নিতে তার কোনো আপত্তি ছিল না, কিন্তু সে সবটাই ভোগ করতে চায়। তাই মরিয়া হয়ে উঠেছে, খুন জখমেও পিছপা নয়। তিনি এমন কথা বললেন, সোনার হরিণের পিছনে এমনভাবে ধাওয়া করে অজয়দের বিপদে ফেলতে তার মন আর চাইছে না। তিন বন্ধু সে কথায় কান দিল না। এমন রোমাঞ্চকর ঘটনা জীবনে দ্বিতীয়বার আসবে না। আরও 2 দিন কেটে গেছে। অজয়ের আহার নিদ্রা প্রায় বন্ধ। দিন রাত সেই সাংকেতিক লিপিটায় মুখ গুজে আছে আর কাগজ পেন্সিল দিয়ে হিজিবিজি লিখছে। রামশঙ্কর বাবু ওকে চোখে চোখে রেখেছেন। সেদিন বিকেলে সুভাষ আর নরেন বেরিয়ে ফিরছে। রাস্তায় ইংরেজি মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা